আবার আমন্ত্রণ একুশে বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য সঙ্গে গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসিতে আছেন মহিমা পলিম, সিসিতে আছেন মাহবুব রহমান। চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রহমান রণ আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে হলো। এই মুহূর্তে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং 30 ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 293 কোটি 26 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি। দর হারিয়ে লেনদেন হচ্ছে 142টি প্রতিষ্ঠানের, 118টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এবং টাকার অঙ্কে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, এমজেএল বিডি রয়েছে দ্বিতীয় অবস্থানে, বিডি ফাইন্যান্স রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, অ্যাক্টিভ ফাইন এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ ট্রেডের তালিকায়। এদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে সাবার রিফ্র্যাক্টরিজ, দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি এনআরবি সেকেন্ড মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে। অন্যদিকে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রথমেই যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে এবি ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে পরবর্তীতে টপ লুজার্সের তালিকায় তৃতীয় অবস্থানে। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবরাখবর জানার জন্য এখন আমরা চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিনের শুরু থেকেই মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে চলছে লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 24 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 16,897 পয়েন্টে। সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 13 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে 10,234 পয়েন্ট, এবং 30 ইন্ডেক্সটি 6 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 15,154 পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 21 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে 88টি প্রতিষ্ঠানের, অন্যদিকে দর হারিয়ে লেনদেন হচ্ছে 81টি প্রতিষ্ঠানের। দিনের এই মুহূর্তে টপ টেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে আইডিএলসি, দ্বিতীয় অবস্থানে রয়েছে পিটিএল, তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিডি ফাইন্যান্স, এমজেএল বিডি, বিকন ফার্মা, রয়েছে এবি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং নুরানি ডাইং। এদিকে টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে দিনের এই মুহূর্তে চিটাগং স্টক এক্সচেঞ্জে, তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিটিএল, ইমাম বাটন, অলটেক্স ইন্ডাস্ট্রি, নর্দার্ন ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড। এদিকে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে এবি ব্যাংক লিমিটেড, 9.69% দর হারিয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট, তৃতীয় অবস্থানে রয়েছে বিল্ডি ওয়ার্ল্ডিং। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, রয়েছে সিনো বাংলা এবং বিডি ল্যাম্পস। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। মাহবুব বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলব, তার আগে প্রস্তাবিত বাজেট। আমরা জানি প্রায় 4 লাখ কোটি টাকার প্রস্তাবিত বাজেট আমরা পেয়েছি, যেটি কি এই অর্থ বছরের চাইতে 17% বড়। তো এই বাজেট নিয়ে ছোট করে মূল্যায়ন জানতে চাইবো। আমি অনেস্টলি বললে বাজেটে এতটা ডিটেলসে যাইনি, বাট স্টিল আমার যেটা মানে যেটুকু আমি বাজেটের মূল্যায়ন দেখেছি তাতে আমার একটা অপিনিয়ন হচ্ছে যে সাইজটা লুকস ভেরি বিগ। সবচেয়ে বড় কথা হচ্ছে গভর্নমেন্টের এত বড় বাজেট ইমপ্লিমেন্ট করার এবিলিটি আছে কিনা। এর আগের বাজেটগুলোতে যেটা দেখা গেছে, স্পেশালি আপনার ডেভেলপমেন্ট বাজেটে যে টাকাটা থাকে সেটা ওনারা খরচ করতে পারেন না। সো বাজেট বড় দিলেও সেটা কতটুকু ইমপ্লিমেন্ট হবে সেটা একটা বড় প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে যে আর একটা অবজারভেশন আছে যে ট্যাক্সের যে ইস্যুটা আসতেছে, ইনক্লুডিং যে ভ্যাট, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে প্রসেসটা চলতেছে যে যারা ট্যাক্স বা ভ্যাট দিচ্ছেন, আপনি ওনাদের উপর যারা দিচ্ছে তাদেরকে মুষ্টিমেয় কিছু লোকের উপর এটা কন্টিনিউয়াসলি আরোপ করা হচ্ছে। সো আপনার
এটা বেসটা বড় করার যে ইস্যুটা আছে, মোর অ্যান্ড মোর পিপলকে এখানে নিয়ে আসার যে ইস্যুটা আছে, সেই জায়গাটায় প্রপারলি আমার কাছে যেটা মনে হচ্ছে স্টিল নাও উই নিড টু অ্যাড্রেস দ্যাট প্লেস। সো রাদার দ্যান যে আপনি মুষ্টিমেয় কিছু লোকের উপর না রেখে, যে আপনি যদি টোটাল আমাদের জনসংখ্যা দেখেন কত পার্সেন্ট লোক ট্যাক্স দেয়, অ্যান্ড ইফ ইউ লুক টু দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য পিপলস, মোর অ্যান্ড মোর পিপলস, অ্যাটলিস্ট আই থিঙ্ক দ্যাট আমাদের 16-17 কোটি লোকের ভিতর 2 কোটি লোক ট্যাক্স দেওয়া উচিত, হুইচ ইজ নট দেয়ার। সো ওই জায়গাটা যেটা আছে দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার একটা বড় একটা পয়েন্ট আছে। সো দিস আর দ্য মেজর 2 অবজারভেশনস। আদার থিংস যেটা আছে সেটা বেসিক্যালি কিছু কিছু ইস্যু আমাদের এখানে গতানুগতিকই হয়ে গেছে। আচ্ছা, আর কিছু ডিসকাশন আছে যেটা আমার কাছে মনে হয় যে ইটস নট রিলেভেন্ট, যেটা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন যারা এটা পর্যালোচনা করেন তারা তাদের পার্সপেক্টিভ থেকে বলেন, বাট ইটস আমার কাছে যেটা মনে হয় যে নট নেসেসারি টু মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, আবগারি শুল্ক 500 টাকা থেকে 300 টাকা করা হয়েছে, তো এতে করে কি আসলে মানুষ অনুৎসাহিত হবে কিনা আসলে ব্যাংকে টাকা না, রাখতে? এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে যে আপনি এই শুল্কটা কাদের উপর চার্জ করতেছেন, দিস ইজ ওয়ান পয়েন্ট। সো আপনার ওনারা যেটা বলছে যে 1 লাখ টাকার উপরে যদি ডিপোজিট থাকে বা কিছু, সেটা হচ্ছে যে আমি এখনো ক্লিয়ার না যে এটা কি বছরের যে কোনো সময় 1 লাখ টাকার উপরে থাকলো, নাকি আপনার ডিসেম্বরের ক্লোজিং ব্যালেন্সে 1 লাখ টাকার উপরে থাকলো, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে 1 লাখ টাকার মাপকাঠিটা আমার কাছে যেটা মনে হয় আমাদের এখন টাকার যে ভ্যালুটা আছে বা আছে, ইটস টু লো এ লিমিট, আপনি লিমিটটা বাড়াইতে পারেন। এখানে মনে হয় বলা হচ্ছে 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত, বাট আপনি নিচের যে লিমিটটা আছে, 1 লাখ যেটা yes, আছে, ঠিক একদম, আছে, যে আপনি 10 লাখ ঠিক আছে যেটা। সেকেন্ড হচ্ছে এটা কি বছরে যে কোনো সময় 1 লাখ টাকা ক্রস করলে আপনার ক্লোজিং 1 টাকা, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে দিস লিমিট শুড গো আপ। দ্যার ইজ নাথিং রং যে আপনি শুল্ক বাড়াবেন, বিকজ আপনাকে যখনই ওয়াইট করতে যাবেন ডেফিনেটলি মোর অ্যান্ড মোর পিপল হ্যাজ টু কাম ইন টু ইট। সো দিস ইজ এ পয়েন্ট। আমার ওইখানে না, বাট ইস্যুটা হচ্ছে যে আপনি যে লিমিটটা সেট করতেছেন সেটা হচ্ছে লোয়ার লিমিটটা যেটা আছে দ্যাট শুড গো আপ। ওটার দিকে নজর দেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো প্রস্তাবিত বাজেট আসলে অনেকের একটা প্রত্যাশা ছিল যে কর্পোরেট ট্যাক্সটা কমবে, আসলে সেখানে কিন্তু কিছু এই যে আমি আপনাকে যেটা আগে যে কথাটা বললাম, সেই কথাটা হচ্ছে যে বেসিক্যালি আপনার নেটওয়ার্ক মানে হোয়াইট করার পরিবর্তে ন্যারো হচ্ছে। এখন কি হচ্ছে দেখেন, যে আপনি যদি একটা যে কোনো একটা কোম্পানি যদি আমি যদি কোম্পানি করি, সো আমাকে 30, 35, 40% ট্যাক্স দিতে হচ্ছে। দেন আপনি যখন ডিভিডেন্ড দিচ্ছেন, যে ডিভিডেন্ডটা নিচ্ছে তাকে এটার উপর অ্যানাদার 20% ট্যাক্স দিতে হচ্ছে। সো ইফেক্টিভলি আপনি যদি কোনো লিমিটেড কোম্পানি করে ব্যবসা করেন, আপনাকে 55-60% ট্যাক্স দিতে হচ্ছে। আপনি যদি প্রোপ্রাইটারশিপ ফার্মে ব্যবসাটা করেন, সো আপনি ওয়ান টাইম আমি 25-30 বা ইফেক্টিভ আদার যেটা আছে 35 আপনি ট্যাক্স ক্লোজ করতে পারতেছেন। সো এই আপনাকে আলটিমেটলি আপনি যদি সে ধরনের একটা কোম্পানি করে ব্যবসা করার প্রবণতা বা যেখানে অফিসিয়ালি ট্রানজাকশন হবে ব্যবসা করার প্রবণতাটা যদি বাড়ান, তাহলে আপনাকে ওই জায়গাটায় আসতে হবে যে আপনি ইফেক্টিভ ট্যাক্স রেট ইন বোথ দ্য কেসেস হ্যাজ টু কাম ভেরি ক্লোজ। আচ্ছা, আচ্ছা। আপনি যদি এখন কি আছে ধরেন পার্সোনাল ট্যাক্স রেটে হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে 25%, দেন আপনি সারচার্জ আর আদার্স দিয়ে কারো 35% বা সামথিং পজিটিভ দেন দ্যাটে চলে যাচ্ছে। সো হাইয়েস্ট পার্সোনাল ট্যাক্স রেট আপনার ওখানে। আপনি যদি সেম ব্যবসাটা কোম্পানির নামে করেন, তাহলে কিন্তু আপনি ওই টাকাটাতে আপনার কাছে পুষতে পুষতে ইউ হ্যাভ টু পে ট্যাক্স অ্যাটলিস্ট ইফেক্টিভলি 60-65% ট্যাক্স দিতে হচ্ছে। আপনি একবার কর্পোরেট ট্যাক্স দিচ্ছেন, দেন আপনি পার্সোনাল ট্যাক্স দিচ্ছেন। সো এই যে গ্যাপটা আছে, দিস গ্যাপ ফার্স্ট ইস্যু হচ্ছে, এই গ্যাপটা আপনাকে কমাতে পারতে হবে। এবং আপনি যতক্ষণ পর্যন্ত গ্যাপটা না কমাবেন এবং আপনার কালেকশনটা না হবে, ততক্ষণ পর্যন্ত ব্ল্যাক মানির যে ইস্যুটা রয়ে গেছে, আমরা ট্যাক্সের বাইরে যে কথাটা বলতেছি, ওই ইস্যুটা অরিজিনালি সলভ আউট হবে না। বিকজ আমি যদি একটা টাকা একটা ইনকাম যদি ট্যাক্সের রিপোর্ট না করি, সেটার বেনিফিটটা কিন্তু অনেক। আপনি 40% সেভ করতেছেন, যারা স্পেশালি একটু বড় ব্যবসায়ী যারা আছে। সো আপনি যতক্ষণ পর্যন্ত এই সেভিংসের অপশনটা তাকে দিবেন, কোম্পানি হলে আপনি 60% সেভ করতেছেন। সো আপনি যতক্ষণ এটা না করবেন, ততক্ষণ ব্ল্যাক মানির এই ইস্যুটা আপনি সলভ করতে পারবেন না। আপনার ক্যাশ বেসিস যে বিজনেসটা আছে, যেটা রিপোর্ট হয় না ট্যাক্স অথরিটি, দ্যাট উইল কন্টিনিউ। সো আমার অবজারভেশনটা হচ্ছে এটা। আচ্ছা, আমার তো সুদের হার কিন্তু এখন 5 এর নিচে, সেখানে মূল্যস্ফীতি কিন্তু 5.5 এর আশেপাশে, তাহলে তো ব্যাংকে টাকা রাখলে টাকা কমে যাচ্ছে, তাহলে মানুষ কোথায় টাকা রাখবে? সব ইস্যুটা হচ্ছে যে দেন ইউ হ্যাভ টু লুক ফর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। তাহলে অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের ভিতর কি আছে আমি আপনাকে বলি। সে একটা হচ্ছে যে আপনি যদি লোকালি চিন্তা করেন, তাহলে আপনি লোকালি যেমন ধরেন ক্যাপিটাল মার্কেট আছে, ডেফিনেটলি দ্যাট ইজ অ্যান অপশন। এন্ড সামবডি হচ্ছে যেটা হচ্ছে আপনি যদি রিয়েল ইনভেস্টর হন, তাহলে ডেফিনেটলি ক্যাপিটাল মার্কেট ইজ অ্যান অপশন। আপনি ইফ ইউ টেক এ 2-3-4 ইয়ার্স টার্ন, আপনি 2-3 বছর 4 বছরের কথা হিসাব করেন, স্পেশালি যারা এখান থেকে মাসে ইন্টারেস্ট তুলে যারা না সংসার চালাচ্ছেন, তাদের জন্য স্টিল নাও ক্যাপিটাল মার্কেট। সবাই তো ক্যাপিটাল মার্কেট আসলে বুঝে না, তাদের জন্য সো ইস্যুটা হচ্ছে যে ইটস অ্যান মার্কেট দ্যাট ইউ শুড নট গো ইয়োরসেলফ। আচ্ছা, You should go to a merchant bank or a investor company and you should say, ভাই আমার এই টাকাটা আছে, I want to invest this. আমার ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ হচ্ছে এটা, আমার রিটার্নটা এটা কি বছর বছর দরকার নাকি মাসে মাসে দরকার, না আমার এটা 5 বছর পরে দিলে হবে। বিকজ যে লোকটা ব্যাংকে ধরেন অনেকে আছে 5 বছর 6 বছর 8 বছরে ডাবল মানি করতেছে, তার মানে কি উনি এই টাকাটা দিকে উনি চলতেছে না।
অলস টাকা অলস না ঠিক, বিকজ ইটস হিজ সেভিংস, হি ডাজ নট নিড এনি রিটার্ন টু রান হিজ ডে টু ডে অ্যাফেয়ার্স। সো ডেফিনেটলি আমি যেটা মনে করি দিস মানি ক্যান গো টু দ্য ক্যাপিটাল মার্কেট নাও, এক্স্যাক্টলি, বিকজ দ্যাট ইজ অ্যান অপশন। অ্যান্ড দেন পিপল হ্যাজ টু বিকাম ইন্টারেস্ট রেট সেন্সিটিভ। আপনাকে ইন্টারেস্ট রেট সেন্সিটিভ হতে হবে। আমাদের এখানে একটা বড় পোর্শন যাদের টাকা আছে তারা ইন্টারেস্ট রেট সেন্সিটিভ না। সো ইউ হ্যাভ টু লুক ফর, বিকজ আপনি দেখেন ডিপোজিট রেট যেটা আছে, আপনি মাল্টিন্যাশনাল ব্যাংক আপনাকে 2% 3% দিচ্ছে, আপনি লোকাল ব্যাংক 7.5-8% দিচ্ছে, দেন ইউ গো টু নন ব্যাংকস, কেউ 10 10.5 দিচ্ছে। সো ইস্যুটা হচ্ছে এইটার রিস্ক ভেরিয়েশনটা এত বেশি না যে আপনি যেখানে আপনি 10% অ্যাভেলেবেল আপনি 2% রাখবেন। সো পিপল হ্যাজ টু গেট অ্যাওয়ার অফ দ্যাট। সো আমার যেখানে 10% অপশন আছে আমি 2% 3% কেন রাখবো? এবং এদের যদি আপনি রিস্ক ক্যাটাগরি করেন, এদের ভেরিয়েশনটা খুব বেশি না। So people can go to that part. This is one part যারা ধরেন স্টিল নাও রাখতে চায়। Then capital market is definitely a secondary option. So they basically আমাদের এখানে তো ইনভেস্টমেন্ট অপশন কম, বাট স্টিল দেন দিস আর দ্য অপশনস। এখন এটার ভিতরে যদি লোক না যায়, দেন আমরা যে প্রবলেমটা ফেস করতেছি যে আপনার বলতেছে আমাদের এখানে টাকা পাচার হয়ে যাচ্ছে, বিকজ দ্যাট ইজ ওয়ান রিজন দ্যাট টাকা পাচার হয়ে যাচ্ছে, বিকজ আপনি দেখতেছেন এফেক্টিভলি আপনার এখানে মানে ইনফ্লেশন আপনাকে কভার করতেছে না। সো পিপল আর গোয়িং আউটসাইড। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস। এটা যতক্ষণ আপনি অ্যাড্রেস না করবেন এই প্রবলেমটা থেকেই যাবে। পুঁজিবাজার নিয়ে বলছিলেন, সেখানে আসলে ব্যাংকের প্রভাব নিয়ে একটু জানতে চাইবো, তবে বিরতির পরে একটা ছোট বিরতি নিয়ে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাতে কথা বলছিলাম এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। বিরতির আগে পুঁজিবাজার প্রসঙ্গে ছিলাম। তো পুঁজিবাজার আমরা জানি ব্যাংক অনেক বড় একটা খাত, সবচেয়ে বড় মূলধন তাদের। তো ব্যাংকিং খাতের ব্যাংকগুলোর আসলে পারফরমেন্স কেমন দেখছেন আপনি? Definitely ভালো. If you look back to last year's performance, especially Dividend 16 যেটা quarter আছে, if you consider it the 14, 15 and 16, আপনার তো in most of the cases ব্যাংকের যেটা হচ্ছে যে স্পেশালি আপনার ইনভেস্টররা যেটা নিয়ে কনসার্ন ডিভিডেন্ড এন্ড আদার্স যেটা আছে ইপিএস এন্ড যেটা আছে সেটা ডেফিনেটলি ডেভেলপ করছে। সো আই থিঙ্ক দ্যাট সেক্টর হ্যাজ বিন কোয়াইটলি ডুইং ওয়েল। এন্ড আমার ধারণা যে এটা হয়তো মানে ব্যাংকিং সেক্টর এটা যেহেতু ভাস্ট বড় সেক্টর, আপনি রাতারাতি গ্রোথ বা আপনি ফ্লাকচুয়েশন পাবেন না। মানে আমার ধারণা কনসিস্টেন্টলি টু সাম এক্সটেন্ট দে উইল মুভ ইন দ্য পজিটিভ সেক্টর। গেইনের কথা বলি, তাহলে আমরা কিন্তু ডিসেম্বর আগে পরে কিন্তু অনেক ব্যাংক ফাইন্যান্সকে কিন্তু ডাবল হতে দেখেছি। তো সেই ক্ষেত্রে এইটার ইস্যুটা যেটা হচ্ছে যে আপনার এই যে ফ্লাকচুয়েশনটা যে ডাবল হওয়ার হওয়ার যেটা হচ্ছে, এটা বেসিক্যালি আমাদের যারা ইনভেস্টর আছে তারা মোস্ট অফ দ্য ক্ষেত্রে শর্ট টার্ম ইনভেস্টর। তো ওনারা যেটা হচ্ছে ডিভিডেন্ড নেওয়ার আগে এবং পরে মুভ করার একটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে স্টিল ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদেরও ইয়ার এন্ড অ্যান্ড হাফ ইয়ারলি প্রফিট বুক করার একটা টেন্ডেন্সি থাকে। সো ওই ফ্লাকচুয়েশনটা বরঞ্চ ওইখানে। সো যারা এটা যেটা হচ্ছে ইটস অ্যান টেম্পোরারি মুভমেন্ট, বাট এইখানে যারা মানে আমি যেটা বলবো যারা knowledgeable investor, they can make a good profit during that period of time. But long term investor যারা আছে তাদের জন্য they may not go into that profit, but still আমার কাছে যেটা মনে হচ্ছে it's still a good sector to make investments. তো আমরা বলছিলাম যে আসলে বিনিয়োগের আসলে একটা ভালো জায়গা আসলে পুঁজিবাজার। হ্যাঁ, ডেফিনেটলি এখনকার ইন্টারেস্ট রেট কনটেক্সটে ডেফিনেটলি দিস ইজ ইফ ইউ লুক ব্যাক টু দ্যাট দেন ডেফিনেটলি ইট ইজ এ গুড সেকশন নাও। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে করের টাকা দিয়ে মূলধন ঘাটতি পূরণ। এটাকে আসলে কিভাবে দেখেন? আমরা তো জানি এই টাকা তো জনগণেরই। সো বেসিক্যালি মানে এইখানে লাস্ট কয়েকদিন অনেকগুলো আলোচনা হয়েছে, সেটা ঠিক আছে, পত্রপত্রিকায় বিভিন্ন জন বলছে। টু সাম এক্সটেন্ট আই গো উইথ দ্যাট, আই এগ্রি উইথ দ্যাট, যে আপনি করের টাকা দিয়ে বেসিক্যালি ইউ ক্যান নট পে ইট ফর দ্য বিগ ডিফল্টার্স। সো বেসিক্যালি এখানে হচ্ছে যে গভর্নমেন্টের এটা গভর্নমেন্ট ইস্যু, দে শুড লুক ব্যাক টু দ্য পলিসি ইস্যুস কি আছে। সো আপনি যদি আমাকে বলেন, আই ডোন্ট সি এনি রিজন দ্য আদার দ্যান সোনালী ব্যাংক এনি আদার ব্যাংক শুড বি ইন টু দ্য গভর্নমেন্ট সেক্টর। সো আদার ব্যাংক শুড গো ইন টু দ্য প্রাইভেট সেক্টর। Government can hold a minority interest to look into the things. Then even সোনালী ব্যাংকে যেটা হচ্ছে, সোনালী ব্যাংক গভর্নমেন্টের নিজের ব্যাংকিং এর জন্য দরকার আছে। And other than wholesale banking, they should not be permitted to go into the corporate and স্মল ব্যাংকিং। ইস্যুটা হচ্ছে যে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো আছে বা একটা ডিপোজিট কালেকশনের যে ইস্যুগুলো আছে, স্পেশালি রুরাল এরিয়ায় যেটা আছে, সেটার জন্য সোনালী ব্যাংক ক্যান বি ইন দ্য গভর্নমেন্ট সেক্টর। বাট তাদের যে কর্পোরেট লেন্ডিং যে ইস্যুটা আছে এবং তারা অন্য যে লেন্ডিংটা করে, দ্যাট দে শুড নট গো, দে শুড গো ফর দ্য হোলসেল ব্যাংকিং অনলি। সো দে শুড বিকাম এ ব্যাংকার টু দ্য আদার ব্যাংকার্স, হি ক্যান স্পেন্ড দ্য মানি টু দ্য লেন্ড দ্য মানি টু আদার ব্যাংকস, সো দ্যাট হি ডাজ নট গো স্ট্রেট ওয়ে ইনটু দ্য লেন্ডিং বিজনেস। ইভেন গভর্নমেন্ট ব্যাংকগুলোতে আমার কাছে যেটা মনে হয় যে যদি গভর্নমেন্ট একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হোল্ড করতেও চায়, সো দে শুড স্লোলি মুভ ব্যাক টু দ্য হোলসেল ব্যাংকিং।
আদার দেন এখন ওনারা যেটা করতেছে যে বিকজ ইস্যুটা কি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আপনারা তারা যে ইনভেস্টমেন্টগুলো ইন মোস্ট অফ দ্য কেসেস আপনার গভর্নমেন্ট ব্যাংকের ইনভেস্টমেন্টগুলো বায়াসড ইনভেস্টমেন্ট আর নট নেসেসারিলি যে ব্যাংকের যারা চাকরি করেন বা ব্যাংকের এমডি বা আপনার যারা আছে দে আর রেসপন্সিবল ফর দ্যাট বেসিক্যালি এইটার জন্য অন্য লোকগুলো রেসপন্সিবল যেটা আমরা পলিটিক্যাল প্রেশার বলে রাজনীতি হুইচ ইজ ট্রু ডেফিনেটলি ব্যাংকের লোকজনের থ্রু দিয়ে হচ্ছে বাট ইস্যুটা হচ্ছে দ্যাট পোর্শন শুড বি স্টপড সো গভর্নমেন্ট ব্যাংক শুড স্লোলি মুভ টু দ্য হোলসেল ব্যাংকিং দে শুড নট স্ট্রেট ওয়ে গো টু দ্য কাস্টমার্স কারণ খেলাফি ঋণ অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং অরিজিনালি গভর্নমেন্ট ব্যাংকে যেটা আছে আপনার প্রাইভেট ব্যাংকও আছে কম বা বেশি এন্ড দ্যাট ইজ দ্য প্রবলেম যেটার জন্য হচ্ছে যে বেসিক্যালি এট ফার্স্ট আমার কাছে যেটা মনে হয় যে উই নিড টু রিফর্ম দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আচ্ছা এখন আমি যেটা জানতে চাচ্ছি আসলে উত্তরণের উপায়টা কি আসলে ইজ ভেরি সিম্পল আপনার উত্তরণের উপায়টা হচ্ছে ভেরি সিম্পল ইস্যুটা হচ্ছে যে ফ্রম দ্য গভর্নমেন্ট পার্সপেক্টিভ রেগুলেটরি পার্সপেক্টিভ দে মাস্ট হ্যাভ এ ক্লিয়ার ইন্টেনশন আপনি এখনো আমাদের এখানে যে খেলাপি ঋণের যে ইস্যুটা আছে এবং বিভিন্ন সময় যে আপনার পার্সপেক্টিভটা ক্লিয়ার থাকলে ইটস ভেরি সিম্পল আপনি লিগ্যাল প্রসেসটা সিম্পলিফাইড করে দেন আপনি টাকা নিচ্ছেন আপনি টাকা ফেরত দেবেন না আপনি হাইকোর্টে গিয়ে টেস্টে নিয়ে এসে বসে থাকবেন সো ইট ক্যান নট বি আপনি আমরা দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট টাকা নিয়ে বসে আছে সে টাকা দিচ্ছে না সে হাইকোর্টে একটা স্টে নিয়ে বসে আছে আমি জারি হলে যে সে হাইকোর্টে স্টে করার জন্য গেছে এবং ব্যাংকে এটার এগেইনস্ট হিয়ারিং এর একটা সুযোগ দেয় and law should be very clear on that point of time when a client can go to the bank definitely they have the right to go to the court but there has to be very clear point that when he can go to the court and not what points court can ask that you get a stay or you get for that আপনি যে কিছু নিয়ে গেলে একটা 6 মাসের স্টে 1 বছরের স্টে দিয়েছে দেন ইউ রোল ইট আউট সো উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিবডি দ্যাট দ্য প্রসেস হ্যাজ টু দ্য লিগাল সিস্টেম হ্যাজ টু স্টপ দ্যাট ইটস নট দ্যাট দ্য জাজেস ক্যান ডু এনিথিং দ্য লিগাল সিস্টেম হ্যাজ টু স্টপ দ্যাট হ্যাজ টু বি স্টপ আপনি ওইটা স্টপ করলেই দেখবেন যে আপনার এই আমাদের খেলাপি ঋণের যে কালচারটা আছে দিস হ্যাজ গোন ডাউন আপনার খেলাপি ঋণ পৃথিবীর সব জায়গায় আছে বাট ইউ হ্যাভ টু স্টপ দ্য কালচার তো সাম্প্রতিক সময় সঞ্চয়পত্র নিয়ে অনেক আলোচনা আমরা শুনতে পাচ্ছি তো আসলে সঞ্চয়পত্রের কারণে কি আসলে সরকারের ব্যাংক থেকে টাকা নেওয়ার প্রবণতা কমছে কিনা আমার এখানে একটা ইস্যু আছে যে গভর্নমেন্টের আদান জান আপনাকে ওই সেক্টর দেখতে হবে গভর্নমেন্টের সাইড দ্যাট আদান জান তার বড়োয়িং বা অন্য পারপাসে হি হ্যাজ টু হ্যাভ সাম সোশ্যাল সিকিউরিটি ইস্যুস হুইচ ইজ ফর দ্য লোয়ার মিডল ইনকাম পিপলস সো আপনি ধরেন যারা 5 লাখ 10 লাখ বা 20 লাখ টাকা যারা আছে বা ধরেন একটা সরকারি নিচের লেভেলের একটা লোক যে রিটায়ার করছে সে রিটায়ার বেনিফিট যেটা আছে দেন তাকে একটা সার্টেন লেভেলে ইউ হ্যাভ টু গিভ এ রিটার্ন সো দ্যাট কনসিস্টেন্টলি আপনি সে একটা সার্টেন পোর্শন পর্যন্ত হি ক্যান রান আউট হিজ ফ্যামিলি সো অ্যান্ড নর্মালি দিস টাইপ অফ পিপলস যার এটা দিয়ে সংসার চলে মান্থলি যারা চলে তাকে যদি আপনি ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন করান দেন হি অর শি উইল নট বি এবল টু সার্ভাইভ সো ওই সার্টেন পিরিয়ড পর্যন্ত যেটা আছে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত যেটা আছে সো ইটস এ পার্ট অফ গভর্নমেন্ট সেফটি নেটওয়ার্ক সো ইস্যুটা হচ্ছে যে এইখানে একটা পার্টি অলরেডি গভর্নমেন্টের কিছু সিলিং আছে স্টিল দেন যেটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি লিমিট দ্য হাউ মাস এ সিঙ্গেল অর এ ফ্যামিলি ক্যান ইনভেস্ট ইন টু দিস নেটওয়ার্কস হোয়াট শুড বি দ্য সোর্সেস অফ দ্যাট এবং একই লোক একটা সার্টেন অ্যামাউন্টের উপরে যেতে চাইতে না পারে যেমন ধরেন আপনি যদি প্রভিডেন্ট ফান্ড আছে বা গ্র্যাচুইটি ফান্ড যেটা আছে এদেরকে যদি আপনি বলেন যে তোমরা সঞ্চয়পত্র কিনতে পারবো so that's not the procedure which now we can buy especially provident fund বিভিন্ন প্রাইভেট বা ইসে যারা আছে they can buy so there is no reason that আপনি provident fund কে বলবেন যে গভর্নমেন্টের সিকিউরিটি কিনতে পারবে because that is for the safety networks of the poor peoples so ওই জায়গাটা যেটা আছে যে আপনাকে you have to cut it out and আরেকটা হচ্ছে যে আপনার ইনস্ট্রুমেন্ট যেটা আছে আপনার ডিপেন্ডিং অন দ্য টাইমিং রেটের যেটা আছে সেটা ইট শুড বি এ কনসিস্টেন্ট রেট হুইচ ইজ নট টু ব্যাড আর টু ব্যাড এবং আপনি একটা ইনস্ট্রুমেন্ট একটা রেটে বিক্রি করলে আপনি ওটাকে কমাতে পারেন না যখন কেউ ইনভেস্ট করতেছে আচ্ছা ওইটা যেটা আছে সো বেসিক্যালি দিস হ্যাজ টু বি দেয়ার আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ইট হ্যাজ টু বি দেয়ার বাট এটার সার্টেন মডিফিকেশন ইজ রিকোয়ার্ড যেটা আছে আমার ওপিনিয়ন সো পয়েন্ট হচ্ছে ওইখানে ইট হ্যাজ টু বি মডিফাইড সাব ক্রাইটেরিয়াস হ্যাজ টু বি চেঞ্জড বাট দ্যাট হ্যাজ টু বি দেয়ার যেটা এখন যেটা আছে এটা হচ্ছে পয়েন্ট আচ্ছা পুঁজিবাজার নিয়ে আমরা তো কথা বলছিলাম তো একটু জানতে চাচ্ছি যে এনআরবি গ্লোবাল ব্যাংক আর তাদের আসলে পুঁজিবাজারে আসার সম্ভাবনা কতটুকু সো ইস্যুটা আছে যে ডেফিনেটলি অ্যাজ এ ব্যাংক আমরা কমিটেড আমাদেরকে আসতে হবে আমরা না শুধু ধরেন যে আমরা যে ফোর্থ জেনারেশন যে 9টা ব্যাংক আসছে সবাইকে আসতে হবে কোশ্চেন হচ্ছে যে আমাদের যে পেইড আপ বা এটা যেটা আছে যেটা ইস্যু সাইজ মার্কেটের সেটা এই মোমেন্টে অ্যাবজর্ব করার মতো এবিলিটি আছে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট সো আমরাও হয়তো ট্রাই করতেছি যে নেক্সট 2-3 ইয়ার্সের ভিতর মোর অর লেস অনেক আসতে হবে বিকজ আমাদের ফার্স্ট ডেডলাইন যেটা ছিল সেটা মিস করছি উই আর ইন দ্য এক্সটেনশন সো নেক্সট ডেডলাইনের ভিতর যেতে হবে কোশ্চেন হচ্ছে যে মার্কেটের এই অ্যামাউন্টটা অ্যাবজর্ব করার মতো এবিলিটি আছে কিনা সো ওই জায়গাটা হচ্ছে কোশ্চেন যে আমার ধরেন আমার ব্যাংকের এখন পেইড আপ আছে 400-450 কোটি টাকা আমাকে অ্যাটলিস্ট সিমিলার সেম অ্যামাউন্ট যাইতে হবে বাই ল তো আমি এখন 400-450 কোটি টাকার একটা
পাবলিক ইস্যু আইপিও মার্কেট অ্যাবজর্ব করার নিতে মতো পারবে এবিলিটি কিনা, আছে সেটা কিনা, demand আছে কিনা। ডিমান্ড আছে কিনা, এবিলিটি আছে কিনা, এন্ড একটা না তো আপনার 9টা ব্যাংকে যেতে হবে। একদম। সো দ্যাট ইজ দ্য প্রত্যাশার উপর পয়েন্ট। market ও ভালো হবে, demand ও- সেকেন্ড হচ্ছে যে আমরা যেভাবে ব্যাংকগুলো বাড়তেছে বা করতেছে, আপনি দেওয়ার পরে তো একটা ডিভিডেন্ড দেওয়ার ইস্যু আসবে আপনি যখন পাবলিক দেবেন। সো এদের সেরকম একটা ধরেন 900 বা প্রত্যেকটা ব্যাংকই আপনার পাবলিক ইস্যুগুলো 900 থেকে 1000 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল হবে। তো 900-1000 কোটি টাকা পেড আপ ক্যাপিটালের উপরে ডিভিডেন্ড দেওয়ার মতো যথেষ্ট এবিলিটি আমাদের আছে কিনা, সেটাও চিন্তা করতে ইট হবে। শুড নট বি হারিড। আমার কথা হচ্ছে ডেফিনেটলি আমরা যাবো, আস্তে বাট আস্তে- কারোর জন্যই হ্যাঁ। ইটস ফর এভরি ব্যাংকস আই উড সে যে এটা হারিডলি করাটা ঠিক হবে না, বিকজ দ্যাট উইল হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য আচ্ছা মার্কেট। আচ্ছা। সময় একদমই নেই, আর অনেক কথা জানার ছিল। না, না, ঠিক আছে, আপনাকে thank you. অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতে নানা দিক ও করণের কথা বলছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার। দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 8টা আবার ফিরে আসবে বিজনেস আরো আয়োজনে, আমাদের সঙ্গে থাকুন।